হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা আমি যেটা বলেছিলাম যে পিসিএম, ডিপিসিএম আর ডেল্টা, ঠিক আছে? পিসিএম, ডিপিসিএম, ডেল্টা এরা হলো একটা চেইন, একটা আর একটা উন্নত রূপ। পিসিএমটা যে রূপ, ডিপিসিএমটা আরেকটা উন্নত রূপ, এবং ডেল্টাটা হচ্ছে একেবারে এক্সট্রিম রিফাইন রূপ, যেখানে আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টটা খুবই মিনিমাম, একেবারে অপটিমাম বলবো আমি। এটা মিনিমাম বলবো না, এটা হলো অপটিমাম, যে একেবারে এর নিচে আর যাওয়া আমার সম্ভব না। এটা হলো ডেল্টা মডুলেশন, আমাদের একটা মডুলেশন ডিজিটাইজেশন পদ্ধতি, যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তরিত করতে হলে বা ডিজিটালে ট্রান্সমিট করতে হলে আমরা এই প্রিন্সিপাল ফলো করে থাকি। তো ডেল্টা মডুলেটর সার্কিট, ডেল্টা মডুলেটর সার্কিটটা হচ্ছে আমাদের স্যাম্পল যেটা আছে এক্সটি, আমাদের গিভেন সিগন্যাল হচ্ছে এক্সটি। এখানে নরমালি যেটা আছে কয়েকটা সার্কিট আছে, এটা হলো স্যাম্পলার আছে, প্রেডিক্টর আছে, কোয়ান্টাইজার আছে, অ্যাডার আছে, আর কি আছে, আর হচ্ছে আমাদের আছে হলো সরি, আর আছে হচ্ছে বা স্মুদিং ফিল্টার। স্মুদিং ফিল্টার আমরা এসে যাই, শেয়ারে চলে গেল, স্মুদিং ফিল্টার। তো সেইখানে তাহলে স্যাম্পলারের কাজটা কি? স্যাম্পলারের কাজ হচ্ছে স্যাম্পল করা। আমরা নর্মালি স্যাম্পলিং এ যেটা করেছি, একটা নির্দিষ্ট অন্তর অন্তর একটা করে কেটে নিয়েছি, একটা করে পালস ট্রেন নিয়েছি, যেটা অ্যাম্পলিটিউডটা থাকবে, গিভেন সিগন্যালের অ্যাম্পলিটিউডটার একটা পালস থাকবে, সেটা হলো স্যাম্পলিং এর কাজ। আর প্রেডিক্টর যে কাজটা করে, প্রেডিক্টর হচ্ছে যে প্রিভিয়াস যে আউটপুট গুলা আসছে, প্রিভিয়াস গুলা যে কাজগুলা হয়েছে, প্রিভিয়াস যে স্যাম্পল গুলা নিয়ে আমরা কাজগুলা করেছি, তার রেসপেক্টে, সেগুলোর রেসপেক্টে এর একটা রিপ্লিকা তৈরি করা। তার মানে হচ্ছে একটা হলো এস্টিমেটেড, একটা হলো রিয়াল। স্যাম্পলারটা যেটা তৈরি করবে সেটা হলো রিয়াল এক্সে, আর জি যেটা হচ্ছে এস্টিমেটেড, যে এই স্যাম্পলের ইকুইভ্যালেন্ট যেটা হতে পারে। বা আমি এই পর্যন্ত যে স্যাম্পল গুলো পাঠিয়েছি, তাদের প্রিভিয়াস 4টা 5টা 7টা যে কয়টা হতে পারে, মানে অনেকগুলা হতে পারে, অথবা 4টা হতে পারে, অথবা 5টা হতে পারে, সেই প্রিভিয়াস 5টা পাঠানো স্যাম্পলের যে বা এফেক্ট, সেই এফেক্ট নিয়ে একটা এস্টিমেটেডই তৈরি করা, যে এই মুহূর্তে কি হইতে পারত বা এই মুহূর্তে সেটা কি হবে, সেটা হলো আমার একটা এস্টিমেটেড ফর্মটা, সেটা হলো জি জে। আর এক্স জে হচ্ছে এই মুহূর্তে অরিজিনাল স্যাম্পলটা যে মানে আছে। তো এই দুটার মধ্যে একটা কম্প্যারিজন হবে, একটা কম্পারেটর সার্কিট এখানে দেওয়া আছে এক্স জে এবং জি জের মাঝখানে, এবং এইখান থেকে এক্স জে যেটা যদি বড় হয় তাহলে আমার হয়তো প্লাস এপসাইলন হবে, আর এক্স জে যদি ছোট হয় জি জের চেয়ে, তাহলে এপসাইলনটা মাইনাস হবে। তাহলে এপসাইলনটার পরিমাণ উপর ভিত্তি করে ডিপেন্ড করবে যে আমার কি হতে পারে, সেটা প্লাস হবে না মাইনাস হবে। এটা এররের পরিমাণ অবভিয়াসলি, যেহেতু আমার অ্যাকচুয়াল সিগন্যালটা হলো এক্স জে, আর আমার প্রিডিক্টেড সিগন্যাল, এস্টিমেটেড বা প্রিডিক্টেড সিগন্যালটা হচ্ছে জি জে। প্রিডিক্টেডটা কার কার প্রিডিকশন, এটা কার এস্টিমেটেড, সেটা হলো এক্স জে এর এস্টিমেটেড, মানে এক্স জে এস্টিমেটেড, এক্স জে এর এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে ওইটা। তো দুইটার মাঝখানে যদি গ্যাপ থাকে, তাহলে অবভিয়াসলি আমি যেটা পাঠাবো আর সেটার রিপ্লিকা বা সেটার একটা অ্যাসিউম ভ্যালু যদি কম হয় বা বেশি হয়, তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আমার গিভেন সিগন্যালটার থেকে আমার এস্টিমেটেড ভ্যালুটা সরে গেছে। তো সরে যাওয়া মানে হচ্ছে আমার কোনো এরর চলে আসছে, এবং এররটা পজিটিভ না নেগেটিভ সেই অনুযায়ী কোয়ান্টাইজার কি করবে, কোয়ান্টাইজার প্লাসকে বা মাইনাসকে, যদি বেশি হয় এক্স যেটা যদি বেশি হয় তাহলে প্লাসকে পাঠাবে, আর এক্স যদি মাইনাস হয় তাহলে হচ্ছে মানে বিয়োগ ফলটা এপসাইলনটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসকে পাঠাবে। তাহলে আইদার প্লাসকে অথবা মাইনাসকে, বা কে সাপেক্ষে যেমন বলতে পারি যে 1 এবং 0 পাঠাবে, 1 পাঠাইলে হচ্ছে প্লাসকে, 0 পাঠাইলে হলো মাইনাসকে, যে কোনো একটা হতে পারে, অথবা 0 পাঠাইলে প্লাসকে, 1 পাঠাইলে মাইনাসকে। আমি যেভাবে ডিজাইন করি সেভাবে আমার চলে যাবে। তো এটা হলো ডেল্টা মডুলেটরের কাজ। আর ডেল্টা ডিমোজুলেটর যেটা কাজ করে সেটা হলো আমার যে প্লাস কেটে আসতেছে রিসিভারে, প্লাস কেটে আসতেছে রিসিভারে, এবং প্রিভিয়াস যে স্যাম্পল গুলো আমি রিসিভ করেছি তার রেসপেক্টে এটা কি প্লাস অথবা মাইনাস করে আমি আমার অরিজিনাল সিগন্যালটা
রিপ্রোডিউস করে নিব। তার মানে প্রিভিয়াসলি যদি একটা জায়গায় থাকে, সাপোজ 5 আছে, এই মুহূর্তে আমার 1 বাড়লো, তাহলে আমার পরেরটা হবে 6। আমার যদি কি হয়, প্রিভিয়াসটা 5 থাকে, প্রিভিয়াস পর্যন্ত ক্যালকুলেশন করে আমি 5 পেলাম এস্টিমেটেডটা, এবং এই মুহূর্তে আমার -1 আসছে, -1 আসছে মানে মাইনাস ভ্যালু আসছে, তাহলে আমার 5 থেকে 1 বিয়োগ করে 4 যাবে হচ্ছে আউটপুটে। তার মানে হচ্ছে প্রিভিয়াস এস্টিমেটেড ভ্যালুটা কারেন্ট যে এটা আসবে সেটার সাথে যোগ অথবা বিয়োগ হয়ে আমার অরিজিনাল যে রিপ্রোডিউস বা রিসিভ ভ্যালুটা সেটা তৈরি করতে হবে আমাকে। তা আমার হচ্ছে যে আমি অরিজিনালটা পাঠাচ্ছি, অরিজিনালটা পাঠাবো এবং সেটা কম্পেয়ার করব কার সাথে, কম্পেয়ার করব এস্টিমেটেডটার সাথে। যেই মুহূর্তে অরিজিনালটা যেটা পাঠিয়েছিলাম তার রিপ্লিকাটা কেমন তৈরি হতে পারে, বা এই পর্যন্ত যা পাঠিয়েছি সেখান থেকে আমি অরিজিনালটা প্রডিউস করতে গেলে কি প্রডিউস করতাম, সেই প্রডিউসটা হলো এস্টিমেটেড ভ্যালুটা। আর এক্সাক্ট যেটা সেটা হলো অরিজিনালটা, এই মুহূর্তে আমার সিগন্যালের মানটা কত। এই দুইটার সাথে কম্প্যারিজনটা হলো আমার ডেল্টা মডুলেশনের মূল কথা, যেটা বড় হলে একরকম হবে, ছোট হলে আরেক রকম হবে। এখানে যেটা দেখাচ্ছে সেটা একটা আমার ওই একটা এস্টিমেটেডটা কিভাবে তৈরি করবে, সেখানে একটা জেড ট্রান্সফর্ম একটা সার্কিট ইউজ করা হয়েছে। সেখান থেকে নর্মালি জেড ট্রান্সফর্ম যে কাজটা করে সেটা হলো প্রিভিয়াস ভ্যালুগুলা থেকে, বা একটা ভ্যালু দিলেই তার প্রিভিয়াস মান কি হতে পারে সেগুলিকে ওয়েটেড ফাংশনের মাধ্যমে আমার এস্টিমেটেড ভ্যালুটা সে তৈরি করে, বা একটা ভ্যালুরই তার প্রিভিয়াস স্টেট গুলা বের করে। একটা ভ্যালু আমার দিয়ে দিলে, আমি সাপোজ লাস্ট স্টেটটা দিয়ে দিলাম, তাহলে লাস্ট স্টেটটা দিয়ে দিলে সেটা সাপেক্ষে যে প্রিভিয়াস ভ্যালু গুলা সেটাকে সে প্রডিউস করে, তার সাপেক্ষে সেগুলাকে ওয়েটেড করে, ওয়েটেড সাম করে একটা যে ভ্যালু তৈরি করে সেটা হলো আমার এস্টিমেটেড ভ্যালুটা। তার মানে আমার এই মুহূর্তে যে সিগন্যাল হবে, এই মুহূর্তে সিগন্যালের এস্টিমেটেড ভ্যালুটা এইভাবে সে তৈরি করে। এটা আমরা তো জেড ট্রান্সফর্মে যাওয়ার কোনো সুযোগ নেই, কাজে আলটিমেটলি আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে জেড ট্রান্সফর্ম দিয়ে কি আসলে করে। জেড ট্রান্সফর্ম দা এই কাজটাই করে যে প্রিভিয়াস স্টেট গুলা বের করার মাধ্যমে, প্রিভিয়াস স্টেট গুলা বের করার মাধ্যমে আমার এস্টিমেটেড ভ্যালুটা প্রডিউস করে, এস্টিমেটেড ভ্যালুটা প্রডিউস করে। এখানে এখানে 4টা লাইন আছে, 13 এবং 14তে 4টা লাইন আছে, 13 এবং 14তে 4টা লাইন আছে। এই 4টা লাইন হচ্ছে এই ফিগারটার উপরে যে ফিগারটা আছে, এই ফিগারটার ডেসক্রিপশন, ঠিক আছে। এই 13 নাম্বার যে দুইটা প্যারাগ্রাফ, 14 নাম্বার দুইটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে 15 নাম্বারের যে ফিগারটা এটার কি বর্ণনা, ডেসক্রিপশন। তাহলে আমি 15 নাম্বারের ফিগারের যে ডেসক্রিপশন আমি দেখে দেখে দিতে পারি, তাহলে কি হবে, এই 13-14 পাওয়া যাবে না? আপনাদের কি মনে হয়? স্যার বুঝিনি, আর বাংলাও বুঝেন না, ইংলিশে বলতে হবে মনে হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে আমার। আমি বললাম যে ডেসক্রিপশনটা 13-14 নাম্বার পেজে, ঠিক আছে। এই ডেসক্রিপশনটা কার ডেসক্রিপশন? এই ডেসক্রিপশনটা হলো এই ফিগারের ডেসক্রিপশন, ঠিক আছে। এখন যদি আমি এটা পড়ি আপনি কিছু বুঝবেন না স্যার, কিন্তু আমি যে ফিগারটা দেখে বলি আপনি বুঝবেন, ফিগারটা দেখে যেটা বুঝবেন সেটা আপনাকে লিখতে হবে, আমি সেটা বলছি। আপনি ওই লাইনগুলা পড়লে আপনি বুঝবেন না। আমি যদি ফিগারটা দেখে বলি তাহলে যেটুকু বুঝবেন ওটুকু লিখলে ওই লাইনগুলা লেখা হবে, ঠিক আছে। তাহলে আপনি কি করতে হবে, ফিগারটা থেকে লাইনগুলা পরে মিলাইতে হবে। ওকে, এই ফিগারটা দেখে লাইনগুলা মিলাইতে হবে, মিলাইলে আপনি বুঝতে পারবেন যে এটা ফিগারগুলো আপনি বর্ণনা করলে বুঝতে পারবেন যে কিভাবে কাজটা হচ্ছে, একটা ডেল্টা মডেল কিভাবে কাজ করে, ঠিক আছে। ওকে স্যার, গুড। তাহলে আমরা যাই, আমরা দেখি যে শুরু হলো কোনখান থেকে শুরু, আমার সিগন্যালটা কোনটা, সিগন্যালটা কোনটা বলেন তো দেখি, আমার ইনপুট সিগন্যালটা কোনটা? ইনপুট সিগন্যাল কোনটা? X1 X1 না, মানে হচ্ছে কি যে কার্ভটা দেওয়া আছে এটা। এই যে কার্ভটা, স্মুথ যে কার্ভটা দেওয়া আছে এটা হলো আমার অরিজিনাল সিগন্যাল। আর আমি কি করেছি নিচে দেখেন একটা স্কেলিং আছে, স্কেলিং আছে না একটা, 1 2 3 4 5 6 7 দেখা আছে না নিচ দিয়ে। জি স্যার। তাহলে এই অন্তর অন্তর আমি কি স্যাম্পলিং করব, মানে ওই মুহূর্তে একটা স্যাম্পল নিব। সময় যখন এক স্যাম্পল আমি ধরলাম এগুলো হলো সেকেন্ডে, 1 সেকেন্ড পর একটা স্যাম্পল নিব, 2 সেকেন্ড পর একটা স্যাম্পল নিলাম। এই যে সাদা যে গোল দাগটা এগুলো হলো স্যাম্পল ভ্যালুটা, তাই না। এক সময় যখন 1 সেকেন্ড তখন একটা স্যাম্পল নিয়েছি, নেই
সময় যখন 2 সেকেন্ড তখন একটা স্যাম্পল নিয়েছি x2, সময় যখন 3 সেকেন্ড তখন x3 নিয়েছি, একটা করে স্যাম্পল নিয়েছি, তার মানে নির্দিষ্ট অন্তর অন্তর পর পর আমি কি করতেছি, স্যাম্পল নিতেছি। ঠিক আছে, জি এই স্যার। কাজটা কে করবে? এই কাজটা করবে কে? এই স্যাম্পল। স্যাম্পলার। এই স্যাম্পলার কাজটা করবে। আমার গিভেন সিগন্যাল দেওয়া আছে, এক্সটি দেওয়া আছে। এক্সটি হলো আমার এই যে স্মুথ সাইনোসিডাল সিগন্যালটা, সাইনোসিডালের মতো যে সিগন্যালটা, এটা হলো এক্সটি। এখন স্যাম্পল করার পর নির্দিষ্ট অন্তর অন্তর কি পাবো? এক্স জে মানে কি? x1 x2 x3 x4 x5 x8, এগুলো হলো এক্স জে, তাই না? জে এর মানে আপনি 1 2 3 4 5 6 এভাবে দিলে কোনগুলো পাবেন? এই এক্স গুলো, এক্স এর ভ্যালুগুলো পাবেন। সেগুলো হলো স্যাম্পল মাপ ভ্যালু, তাই তো? ওই নির্দিষ্ট অন্তর অন্তর স্যাম্পলের মান। স্যাম্পলটা কোত্থেকে আসছে? গিভেন সিগন্যালের স্যাম্পল, তাই না? একটা জি নির্দিষ্ট স্যার। অন্তর অন্তর একটা করে ভ্যালু নিছি, আমি পুরো সিগন্যালটা নেইনি, একটা নির্দিষ্ট অন্তর অন্তর পর পর আমি একটা করে ভ্যালু নিছি। আর জি1 জি2 কোথায় আসছে? আমার এখানে জি1 জি2 আসছে কোথায়? প্রেডিক্টর থেকে, তাই তো? প্রেডিক্টরের মধ্যে জি জে আসছে না একটা, জি জে, এটা হলো জি প্রেডিক্টর স্যার। ভ্যালু। তার মানে এটা প্রিভিয়াস যে ভ্যালুগুলো আছে, প্রিভিয়াস ভ্যালুগুলোর সাপেক্ষে এস্টিমেটেড করা হয়েছে। কার এস্টিমেটেড? এটা হলো x1 যদি হয়, এই x1 এর এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে জি1। তার মানে প্রিভিয়াসলি আরো অনেক ভ্যালু পাঠানো হয়েছিল, সেই ভ্যালুর রেসপেক্টে এখন এই মুহূর্তে কত মান হতে পারে সেটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে, বের করা হলো জি1। এখন জি1 তো x1 এর সাথে মিললো না, মিলছে? এর উপর কি পড়ছে? পড়ে নাই। তো না পড়লে এটুক কি? এটুকু এরর না? আমার হওয়ার কথা ছিল কি, গুণ ভাগ যোগ বিয়োগ যাই করি না কোনো, এস্টিমেটেড ভ্যালুটা রিয়েল ভ্যালুতে পড়া উচিত ছিল। এস্টিমেটেড ভ্যালুটা রিয়েল ভ্যালু সমান হওয়ার কথা ছিল, কিন্তু রিয়েল ভ্যালু কি সমান হয়েছে? রিয়েল ভ্যালুর সমান হয়নি, নাই হয়নি স্যার। কম হয়েছে। আমি জি দেখতে স্যার। পারতেছি কম হয়েছে। যদি কম হয়, রিয়েল ভ্যালুটা কি বড়? জি স্যার। রিয়েল ভ্যালুটা যদি বড় হয়, তাহলে আমার কি পরের ভ্যালুটা কি হওয়া উচিত? পরের ভ্যালুটা বেশি হওয়া উচিত নাকি? পরের ভ্যালুটা প্লাস হওয়া উচিত, কারণ এস্টিমেট করে কম আছে, রিয়েল ভ্যালুটা বেশি, তার মানে কি ভুলটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। তাহলে কি আমার উপর দিকে যেতে হবে না, কমাইতে হবে না ওটাকে? জি জি স্যার। আমার ভুলটা কমাইতে হলে কি নিচের দিকে গেলে কি ভুল কমবে? না, না বাড়বে। স্যার। বাড়বে বাড়বে তো। স্যার। তাহলে আমার উপর দিকে যেতে হবে। তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ কে এর পরিমাণ, কেটা ধরেন ফিক্সড, কেটা ধরেন আপনি যে 2 ভোল্ট, এর মানটা ধরেন আপনি 2 ভোল্ট, তাহলে আপনি 2 পরিমাণ উপরে উঠতে হবে। ঠিক আছে, এখন আপনি একটা ভ্যালু পাইলেন, তাহলে এখন একটা ভ্যালু পাইলেন আপনি। ঠিক আছে, এই ভ্যালুটা কোন জায়গার ভ্যালু? এটা হলো এখানকার ভ্যালু, তাই তো? আউটপুটের, এটা হলো আউটপুটে আপনি পাঠাচ্ছেন, এটা পাইলেন। তারপরে কি পরক্ষণে কি আবার 2 সময় একটা নির্দিষ্ট অন্তর পরে কি x2 আপনি পাইলেন। x2 কোথা থেকে পাবেন? ইনপুট সিগন্যাল থেকে x2 পাবেন, এবং সেইখান কি আগের জি1 এর যেটা পাইছিলেন তার সাথে কি x1টা, x1 বার যেটা x1 এস্টিমেটেড, এটাও এখানে অ্যাড হবে। এখন কি জি1 যে বেসিস আপনি ক্যালকুলেশন, এই কার নয়েজ আসতেছে, কার? আপনারা নয়েজটা কি করেন? যার সাপেক্ষে আপনি জি1 পাইছিলেন, যেগুলো ক্যালকুলেশন করে, সেখানে কিন্তু আপনি আরেকটা ভ্যালু পেয়ে গেলেন, সেটা হলো x1 হ্যাট। x1 হ্যাটটা পেয়ে গেলেন। এখন কি ক্যালকুলেশন আরেকটু স্মুদার হবে না? এখন ক্যালকুলেশনের জন্য আরেকটা এন্টিটি আপনি পেয়ে গেছেন, তো সেটা সহ আপনি এখন কি, এখন জি2 বের করবেন। প্রেডিক্টর কি করবে? এখন x1 ভারকে, x1 হ্যাটকে কনসিডারেশনে এনে সে জি2 বের করবে। জি2 বের করে দেখা গেল কি জি2 এখনো কি স্যাম্পলের চেয়ে নিচে আছে। নিচে থাকলে কি করবে? সে এরর কমানোর জন্য এখনো বাড়াবে। বাড়াইলে এখন কি, এখন আবার কি আউটপুটে এখন x2 হ্যাট পেয়ে গেল, এস্টিমেটেড ভ্যালুটা, এখন প্রেডিক্টেড ভ্যালুটা পেয়ে গেল, x2 হ্যাট পেয়ে গেল। এখন x1 হ্যাট, x2 হ্যাট, এগুলো আউটপুটে আছে। তো সেগুলোকে অ্যানালাইসিস করে প্রেডিক্টর কি আবার জি3 পাবে। জি3 যদি পায়, এখন x3 আছে এই মুহূর্তে আমার অরিজিনাল সিগন্যাল, আর জি3 হলো প্রেডিক্টেড, তাহলে কি হচ্ছে? আবারও কি করবে? সে বাড়াবে। কি পরিমাণ বাড়াবে? কে পরিমাণ। প্রত্যেকবারে কে পরিমাণ বাড়াবে অথবা কে পরিমাণ কমাবে। সে বাড়াইলো। এখন কি আমার প্রেডিক্টরের ইনপুট হিসেবে কোনটা কোনটা আছে? x1 হ্যাট, x2 হ্যাট, x3 হ্যাট, এগুলো অ্যানালাইসিস করে একটা ভ্যালু পেলো, সেটা হলো প্রেডিক্টেড ভ্যালু। সেটা কার প্রেডিক্টেড ভ্যালু? সেটা হলো x4 এর প্রেডিক্টেড ভ্যালু, সেটা আমি পেলাম জি4। এখন জি4টা কি x4 এর চেয়ে বড়, তাহলে এররটা কি পজিটিভ দিকে আছে, তাহলে এটা কমাইতে হলে আমার কোথায় যেতে হবে? নেগেটিভ দিকে যেতে হবে। যদি এররটা প্লাসের দিকে থাকে তাহলে নেগেটিভ দিকে যাব, এররটা যদি নিচের দিকে থাকে তাহলে উপর দিকে যাব, সোজা কথা। এখন x4টা সে পেয়ে যাচ্ছে আউটপুট প্রেডিক্টরের ইনপুটের ক্ষেত্রে, প্রেডিক্টর ইনপুটের মধ্যে।
এখন x1 হ্যাট, x2 হ্যাট, x3 হ্যাট, x4 হ্যাট সবই আছে আমার এখানে। এখান থেকে আমি আরেকটা প্রেডিকশন করব জি5, সেটা দেখা গেল আমার কোথায় আছে, নিচে আছে। আবার আমি বাড়াবো, বাড়া এখানে আমার যাব, এখানে গেলে কি পাচ্ছি, x5 হ্যাট পাচ্ছি, x5 হ্যাট পাচ্ছি, x5 হ্যাট এখন আবার কি কনসিডারেশনে চলে যাবে, চলে গেলে আমি জি6 পাবো, জি6টা দেখা গেল আমার নিচে, তাহলে বাড়বে। আবার কি জি7টা উপরে, তাহলে কমবে। আবার জি8টা নিচে হলে আবার বাড়বে। এইভাবে কি করবে, আমার এই যে অরিজিনাল যে আমার এইগুলা প্রেডিক্টেড ভ্যালু গুলা, সেগুলো এই লাইনকে, আমার গিভেন লাইনকে ফলো করবে। আমার টার্গেট হচ্ছে আমার আউটপুটটা যাতে ইনপুটকে ফলো করে। আউটপুটটা আমার, আউটপুটের যে সিগন্যালটা, সেই আউটপুটের সিগন্যালটা যদি ইনপুট সিগন্যালকে ফলো করতে পারে, তাহলে কি পাবো, সেই সিগন্যালটা আমার ওই ইনপুট সিগন্যালের মতো হবে, ইনপুট সিগন্যালের মতো হবে। কিন্তু ইনপুট সিগন্যালটা আমি পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি আইদার 1 অথবা 0। তাহলে 1 0 রেসপেক্ট একবার বাড়াচ্ছে, একবার কমাচ্ছে, একবার বাড়াচ্ছে, একবার কমাচ্ছে, একবার বাড়াচ্ছে, একবার কমাচ্ছে। এই যে বাড়া কমার মধ্যে যে থাকবে, এই জিনিসটা কি করবে, আলটিমেটলি একটা শেপ তৈরি করবে, একটা শেপ তৈরি করবে। সেই শেপটা কার শেপ, সেই শেপটা হলো অরিজিনাল সিগন্যালের শেপটা সে প্রডিউস করবে। এই বর্ণনাটা এখানে দেওয়া আছে, যে জি1 নিচে থাকলে কি করবে, জি2 নিচে থাকলে কি করবে, জি3 নিচে থাকলে কি করবে, জি4 উপরে গেলে কি হবে, জি5 নিচে থাকলে কি হবে, এই বর্ণনাগুলা ওইখানে দেওয়া আছে। যেখানে হলো প্রেডিক্টেড, এটা হলো অরিজিনাল রিয়াল বা আমার গিভেন স্যাম্পল, তার সাপেক্ষে বড় ছোট হলে আমার কি করতে হবে সেটা আমার দেওয়া আছে। স্যার কখন 1 পাঠাবে কখন 0 পাঠাবে এটা কিভাবে বুঝবো আমরা? আই মিন কখন উপরে যাবে কখন নিচে প্রথম হবে? স্যাম্পলে আপনি কি পাঠাবেন, প্লাস। নিচে। প্রথম স্যাম্পলে আপনি বাড়াবেন না, জি স্যার, বাড়াইতে হবে। আপনি বাড়ানো অরিজিনাল যদি, থেকে বাড়াইতে হবে। বাড়ানো যদি 1 হয়, প্লাস কে যদি 1 হয়, মাইনাস কে কি 0, প্লাস কে 1 হলে মাইনাস কে কি 0 নাকি, আমি তো 1 0 0 বাড়াবো। তাহলে প্রথমটা কি, প্রথমটা হলো 1, 1 দ্বিতীয়টা 0 কিসের কমাইতেছি। কিসের কমাইতেছেন, আপনি বাড়াইতেছেন। ও জি স্যার, দ্বিতীয়টাও 1 তৃতীয়টা 1, তৃতীয়টা 1, 1 চতুর্থটা 0, চতুর্থটা হচ্ছে 0 0 পঞ্চমটা 1, তারপরটা হচ্ছে 1 এটা 1, তারপরটা 1 এটা 0, 0 তারপরটা 0 তাই তো। জি স্যার। 1 0 1 0 পাঠাবে, আউটপুটে কি এইভাবে আমার আউটপুটে কোন গিলে আছে, আউটপুট আছে জি1 জি2 জি3 জি4 জি5 জি6, এগুলো আছে আউটপুটে, ঠিক আছে। তাহলে একটা এই একটা শেপ ফলো করবে, একটা শেপ ফলো করবে। শেপটা কাকে ফলো করবে, ইনপুটকে। ইনপুটের সিগন্যাল আছে হুবহু ফলো করবে না, কাছাকাছি, যত কাছাকাছি, আমাদের টার্গেট হলো যত কাছাকাছি ফলো করা যায়, ঠিক আছে, যত কাছাকাছি ফলো করা যায়। X4 এরটা স্যার একটু যদি বলতেন, উপর নিচে আসাটা X3 X4 X4 মানে G3 টা উপরে উঠলো, আর মানে স্যাম্পল থেকে নিচে আসা থেকে উপরে উঠলো, হুম, আর পরটা নিচে নামলো। হুম। উঠবে কেন, নামবে কেন, আপনার কি মনে হয় সেটা বলে নাই। উঠবে হচ্ছে স্যাম্পল থেকে, আমার যদি নিচে থাকে তাইলে হচ্ছে উপরে উঠবে। প্রেডিক্টেড ভ্যালু যদি ছোট হয় জি স্যার। তাহলে উপর দিকে যাবে, প্রেডিক্টেড ভ্যালু যদি বড় হয় তাহলে নিচে নামবে। কেন নামবে, কারণ প্রেডিক্টেড যেটা আমি করতেছি অরিজিনালটার যদি প্রেডিক্টেডটা ছোট হয়, তাহলে তার মানে কি আমার একটু বাড়াইতে হবে। বাড়ানো উচিত। আর অরিজিনালটা যদি প্রেডিক্টেড ছোট হয় মানে বড় হয়, তাহলে কি আমার কমাইতে হবে। এটা তো আমরা বুঝি। জি স্যার। আমরা কি করি, আমরা হাঁটার সময় কি করি, রাস্তা থেকে যদি বামে যাই তাহলে একটু কি বামের দিকে গেলে একটু ডান দিকে আসতে হয়, আবার ডান দিকে গেলে কি করি, আমরা একটু বামে আসি না নাকি। জি স্যার। আমরা তো এইভাবেই করি, এইটা করি, অ্যাডজাস্টটা করি নাকি। হ্যাঁ, কোন সময় ফেল করলে অ্যাডজাস্ট করে কি করে, নাম্বার বাড়াইতে হয় নাকি, রিটেক দেই না, আবার অ্যাডজাস্ট করতে হয় না। স্যার জি যা স্যার। চাই তাই কি পাই আমরা, যা না। চাই তা পাই না, নাও পাইতে পারি, না পেলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে সাম, ঠিক আছে। এটা হলো বড় কথা। আমি চাইলো রিয়ালটা কি পাবো, না স্যার, কাছাকাছি পাবো। কাছাকাছি কাছাকাছি পাবো। এখানে কাছাকাছি যাবে, ঠিক আছে। হুম। যেহেতু এক বিট সিঙ্গেল বিট, আপনাকে একটু জিগজ্যাগ হবে, যেহেতু আমি স্মুথ করতে পারতেছি না, একবার বাড়াইতে হবে একবার কমাইতে হবে, আমি এক জায়গায় থাকতে পারবো না, যেহেতু এই বাড়ানো কমানো করার একটা জিগজ্যাগ হবে এখানে, ঠিক আছে। একটা জিগজ্যাগ ফোন, সেটা আমরা দেখবো জিগজ্যাগ কেন হচ্ছে। এই যে এখানে যেটা হচ্ছে, আমার অরিজিনাল সিগন্যালটা হলো এই যে স্মুথ যেটা, আর আমি ডেল্টা মডুলেশন করার পর এরকম একটা সিগন্যাল পাইলাম, যেটা অনেক দূরে। এটা অনেক দূরে না, এই দ্বিতীয় নাম্বার 5টা অনেক দূরে, এই 5টা অনেক দূরে,
মানে এটার পিকটা তো মানটা এটা অনেক দূরে, অনেক দূরে যাচ্ছে কেন? কারণ আমি এই বাড়ানো বা কমানোটা একটু বেশি করে ফেলেছি, কে এর মানটা একটু বেশি নিয়ে ফেলছি, কে এর মানটা কেন একটু বেশি নেওয়াতে জিগজ্যাগ বেশি হয়েছে, ঠিক আছে? কে এর মানটা যদি কমাই, আমার কমানো উচিত না, কে এর মানটা কমাইলে কি হবে? এই বাড়া কমা বাড়বে অথবা কমবে, একটু কম পরিমাণ বাড়বে অথবা কম পরিমাণ কমবে, তাই না? সেক্ষেত্রে কি এই সুইচটা কম হবে, এই যে উঁচা নিচা ভাবটা এটা একটু স্মুদার হবে না? আপনাদের কি মনে হয়? জি স্যার। কে এর মানটা যদি আমি একটু কম নিতাম তাহলে আমার এই জিগজ্যাগটা কম হইতো, কারণ কে এর মানটা বেশি হয়েছে বলে কি এই সিগন্যালটা বেশি পরিমাণ কি হয়ে গেছে, উঁচু নিচু আমার বেশি হচ্ছে। আউটপুট সিগন্যাল কিন্তু এই যে এইটা যেটা স্কোয়ার বার গুলা যেগুলো, ইনপুট সিগন্যাল হলো স্মুথ শেপটা, আউটপুট সিগন্যাল কিন্তু আপনার ওই যে ওইটা স্কোয়ার যেটা দেখতেছেন, স্কোয়ারের হেড গুলা, স্কোয়ারের টপ গুলা যোগ করলে যা হবে সেটা হলো আউটপুট সিগন্যালটা, ঠিক আছে? কাজ আলটিমেটলি এটা অনেক ভ্যারি করতেছে, এটা ভ্যারি করার কারণ হচ্ছে আমাদের কে এর মানটা অনেক বড়, আমরা কে এর মানটা ছোট করলে স্মুথনেসটা বাড়াইতে পারতাম, ঠিক আছে? এটা তো আমাদের মনে হয়, এটা দেখি আপনাদের কি মনে হয় সেটা বলেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, রিয়েল কি- ভ্যালুর চাইতে আর কি প্রেডিক্ট ভ্যালুটা কাছাকাছি নেওয়ার ট্রাই করতেছে, এর জন্য আর কি দেখা যায় যে রিয়েল ভ্যালুটা বেশি মানে বাউন্স করতেছে, সেহেতু আমাদেরও প্রেডিক্ট ভ্যালুটা একটু বেশি বাউন্স করতেছে। আপনার এখানে রিয়েল ভ্যালু কোনটা বলেন তো? এই সিগন্যাল স্যার এই যে একদম ডাইরেক্ট যে একটা লাইনটা আর হ্যাঁ। সিঁড়িটা হচ্ছে আমাদের প্রেডিক্ট ভ্যালু। যেটা আউটপুটে পাবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আউটপুটে পাবেন, প্রেডিক্টেড ভ্যালুটাতে পাবেন আপনি, তাই না? সেটাই পাবেন। তাহলে আমাদের কে এর ভ্যালু কমাইলে আমরা বুঝতে পারতেছি জাম্পিং যত সুইচিংটা বেশি উঁচা নিচা কমানো যায় কে এর ভ্যালুটা কমাইতে হবে। তো আমি কমাবো, কিন্তু কতটুকু কমাবো সেটা একটা ফ্যাক্টর। তো এইখানে হলো যে আমার কে এর ভ্যালু কমাইতে হবে, তো কে এর ভ্যালু আমি কমাই দিলাম, এই যে বা পাশে ফিগার 22, ফিগার 22 মধ্যে আমি কে এর ভ্যালু কমাই দিলাম। কমাই দিলে দেখা যায় কি হয়, কমাই দিলে দেখা যায় যে একটা সিগন্যালকে ফলো করতে গেলে তার যান বের হয়ে যায়, হুম মানে বাড়ছে 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 বাড়ছে, এখানে গেছে ধরতে পারলো, আবার তাকে ফলো করতে গেলে কমতেছে কমতেছে কমতে পারতেছে না, কারণ একসাথে তো তার ছোট হইলে বেশি পরিমাণ কমতে পারবে না। যদি কে এর ভ্যালু ছোট হয় তাহলে বেশি পরিমাণ বাড়তেও পারবে না, বেশি পরিমাণ কমতেও পারবে না, তাহলে সে সিগন্যালকে কি ফলো করতে পারতেছে না। তার কে এর ভ্যালু যদি আবার ছোট হয়ে যায় বেশি, তাহলে আরেক সমস্যা রাইজ করে, যে সমস্যাটাকে বলতেছে স্লোপ ওভারলোড ডিস্টরশন। সে যে ক্ষেত্রে আমার এস্টিমেটেড বা আউটপুট সিগন্যালটা ইনপুটকে ধরতেই পারে না, ইনপুটকে সে ফলোই করতে পারতেছে না, সে ইনপুটকে ফলো করতে পারতেছে না, অনেক দূরে। জি তাহলে স্যার। আরেক সমস্যা হয়ে গেল না? হুম জিগজ্যাগ দূর করতে গেলাম, জিগজ্যাগ দূর করতে গিয়ে আবার কি হয়ে গেল, আরেক প্রবলেম ম্যারেজ করলো, কে বলো ছোট হয়ে গেলে আরেক ঝামেলা হয়ে গেল। তাহলে আমার কি করতে হবে, বেশি বড়ও করা যাবে না, বেশি ছোট করে ছোটও করা যাবে না, আমাকে অপটিমাম ভ্যালু নিতে হবে। তো অপটিমাম ভ্যালু কোনটা? ফিগার অপটিমাম ভ্যালু 23। হচ্ছে যে এই যে লাল দাগটা কি ইনপুট সিগন্যাল, হুম ইনপুট সিগন্যালের একটা ঢাল আছে, ঢাল আছে না? জি স্যার। ইনপুট সিগন্যালের একটা স্লোপ তো আছে, ইনপুট হ্যাঁ সিগন্যালের একটা স্লোপ আছে, আর আমার এই যে জিগজ্যাগ জিগজ্যাগ যে কার্ভটা এটার একটা স্লোপ আছে, তাই একটা স্লোপ নাই আছে স্যার। নাকি নাই? সিঁড়ি আছে। বইলে সিঁড়ি বইলে কি তার স্লোপ নাই? তারও একটা স্লোপ আছে, সেই স্লোপটার মান কত? কে? কিসের কি? ওই যে স্যার, কি ওই যে স্যার সিঁড়ির মতো যে স্যার কে প্রাইমের কে প্রাইম স্যার। কে প্রাইম এটা না? ঢাল? জি স্যার কে প্রাইম ঢালটা। উচ্চতা, এটা উচ্চতা কি ঢাল হয়? আপনার কি মনে ও হলো ঢাল উচ্চতা কি ঢাল হয়? না স্যার। কি আচ্ছা, আচ্ছা। ঢালের সংজ্ঞা কি? ত্রিকোণমিতিতে ঢালের সংজ্ঞা কি? হুম, স্যার মনে নাই। হ্যাঁ, ট্যান থিটা কি? সাইন থিটা বাই কস থিটা। আরে লম্ব ত্রিভুজ ভূমির লম্ব বাই সাপেক্ষে ভূমি স্যার, হ্যাঁ, লম্ব বাই ভূমি। লম্ব বাই লম্ব ভূমি। বাই ভূমি। তা আপনি কে প্রাইম যেটা বলতেছে সেটা হলো লম্ব, আর ভূমি কি? ভূমি হলো টিএস, ফিগার দেখছেন? ভূমি হ্যাঁ, হলো জি টিএস, জি স্যার, জি স্যার, গট ইট স্যার। ভূমি হলো টিএস, লম্ব হলো কে প্রাইম। কে প্রাইম। কে প্রাইম আপনি বাড়াচ্ছেন কমাচ্ছেন, তাহলে এটা উপরে যাবে অথবা নিচে আসবে, এটা তো লম্ব। আর হুম আপনি যে স্যাম্পলিং যেটা করবেন সেটা হলো টিএস, কত ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করবেন সেটা হলো টিএস, সেটা হলো ভূমি। ট্যান থিটা হলো কে প্রাইম বাই টিএস, এটা হলো এই যে জিগজ্যাগ ফর্ম যেটা আমার আউটপুট সিগন্যাল তার ঢাল। আর আমার গিভেন সিগন্যালের ঢাল যদি আমি বের করতে পারি
দুইটা ঢাল যদি সমান করতে পারি তাহলে কি হবে, সেই দুইটা ঢাল সমান করলে যে কে প্রাইম ভ্যালু পাবো সেটা হলো আমার অপটিমাম ভ্যালু। সেটা যদি বের করতে পারি তাহলে এই যে এরকম ডান পাশে যে ফিগারটা এরকম একটা কি একটা সুন্দর ফিগার পাবো, একটা সুন্দর ফিগার Optimum পাবো figure। যেটা মোটামুটি আমার গিভেন সিগন্যালকে এর চেয়ে বেশি ফলো করতে পারবে না, আমার গিভেন সিগন্যালকে এর চেয়ে বেশি কাছাকাছি আসতে পারবে না। আমি যেটাই আঁকি না কেন, হুম, যে কেই নিই না কেন, আমার হুম। এর চেয়ে বেশি ফলো করতে পারবে না, সোজা কথা। কারণ আমি দুইটা ঢালকে ইকুয়ালাইজ করেছি, যে আমার সিঁড়ি সিঁড়ি যেটা ঢাল আর লাল ফিগারের যে ঢাল, দুইটা ঢাল আমি সমান করার চেষ্টা করি। দুইটা ঢাল সমান করে আমি কে প্রাইমের মানটা যদি বের করতে পারি তাহলে আমার সেই ঢালটা হবে, সেই কে প্রাইমটা হবে অপটিমাম কে বা অপটিমাম কে রাইজ বা ফল। ঠিক আছে, অপটিমাম কে সেভাবে আমরা বের করতে পারি। সমস্যা আছে কোনো? অবভিয়াসলি সেই ক্ষেত্রে টিএস এর পরিমাণ দেওয়া থাকবে বা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, যে কি ফ্রিকোয়েন্সিতে আমি টিএসটা কি, কত অন্তর অন্তর আমি স্যাম্পল নিব, সেটা তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাই না? কত অন্তর অন্তর ফ্রিকোয়েন্সি নিব, কত অন্তর অন্তর পরপর স্যাম্পল নিব, সেটা হলো আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 1/ts। এফ কত? এফ ইজিক্যাল টু 1/t, নাকি আপনারা জানেন না এটা? ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু 1/t, এফএস ইজিক্যাল টু 1/ts, তাই তো? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমি কে প্রাইমটা বার করতে পারবো অপটিমাম। একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, ডিটারমাইন দ্য অপটিমাম সাইজ, অপটিমাম স্টেপ সাইজ। একটা অপটিমাম স্টেপ সাইজ বাই করতে হবে। আমাদের সিগন্যালের মান দেওয়া আছে 5 sin twice pi 20t, কনসিডারিং দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে হবে। আমি আগে বললাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে, দুইটা ভেরিয়েবল থাকলে তো আমরা বের করতে পারবো না, যে কোনো একটা ভেরিয়েবল দেওয়া থাকতে হবে, একটা বের করতে হবে। একটা ভেরিয়েবলের মান দেওয়া থাকলে একটা ভেরিয়েবল আমরা বের করতে পারবো। একটা ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকলে আমরা বের করতে পারবো না, তাহলে একটা দেওয়া থাকতে হবে। তো এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। দ্য স্লোপ অফ দ্য সিগন্যাল কি দেওয়া আছে? কোথেকে পেলাম এটা স্লোপ অফ দ্য সিগন্যাল? কি মনে হয় আপনাদের স্লোপ কোথেকে পেল? গিভেন আর ওই যে সিগন্যালের 5 যে একটা সেন্টি টি দা হ্যাঁ। ওই যে টি এর গিভেন ভ্যালুটা সিগন্যাল। সিগন্যালের যে হচ্ছে একটা 5 সেন্ট 2 পাই 20t যে আছে ওখান থেকে হচ্ছে। আমাদের সিগন্যাল যদি দেওয়া থাকে তাকে আমরা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেই বা ডিফারেন্সিয়েশন করি, হুম, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? আমরা সেটা হলো ঢাল, ওই সিগন্যালের ঢাল। হ্যাঁ, আমরা একটা সিগন্যালের ইকুয়েশনকে যখন একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, যে মানটা পাবো সেটা হলো ওই সিগন্যালের ঢাল। ঢাল। তাহলে এখানে ঢালের পরিমাণ হচ্ছে ওইটা 5 into twice pi into 220 cos twice pi 20t sin cos হয়ে গেল, আর জাস্ট কনস্ট্যান্ট গুলা বেরিয়ে গেল। twice pi 20 সামনে চলে আসলো আর sin cos হয়ে গেল, তাই না? sin কে ডিফারেন্সিয়েট করলে sin থিটা, ডিফারেন্সিয়েট করলে তো cos থিটা, তাই না? cos থিটা। Yes, sir. এটা হলো ঢালের পরিমাণ। ঢালের পরিমাণ কত? 5 into twice pi into 20 cos 2 pi into 20t, এটা হলো পুরাটাই কিন্তু ঢালের পরিমাণ। হুম, ক্লিয়ার? জি স্যার। এখানে এটা ম্যাক্সিমাম কত হবে, মানে ম্যাক্সিমাম ভ্যালু এটার কত হবে? কখন এটা 200 পাই। ম্যাক্সিমাম হবে? এটা ম্যাক্সিমাম কখন হবে? তখন 1 যখন হবে। cos এর মান 1 হবে। cos-এর cos এর মান তো one হবে। ভ্যারি করে, cos এর মান 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, তাই না? Yes, sir. cos এর মান 0 থেকে 1 হতে পারে, কাজে cos এর মান যখন 1 হবে তখন এটা এই ঢালটা ম্যাক্সিমাম হবে, তাই না? জি। তাহলে আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম ঢাল তখন হবে যখন cos 2 pi 20t is equal to 1। তাহলে আমার থাকবে কত? থাকবে হলো বাকিটা 5 into 2 pi into 20। 20 এটা হলো আমার এই সিগন্যালের ম্যাক্সিমাম ঢাল যখন cos এর মান 1, ঠিক আছে? cos এর 1 on 1 বসাই দিলে বাকিটা গুণ হয়ে যা হয় তাই। আর আমরা জানি যে ট্রাজেক্টরি যেটা আছে, জিগজ্যাগ যেটা প্রেডিক্টেড যে সিগন্যালটা, তার ঢালের মান কত? tan থিটা k/ts, নাকি? k/ts। এটা তো আমরা দেখলাম এখান থেকে, ভূমি লম্ব বাই ভূমি, তাই না? k/ts, k/ts। k/ts is equal to k into fs, 1/ts সমান হলো fs। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি is equal to f is equal to 1/t। তাহলে টিটা জাস্ট বলে গেল যে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা তো
ওই ই দেওয়া নাই, আমাদের সেই ফ্রিকোয়েন্সি কি বলি টাইম ইন্টারভেল দেওয়া নাই, আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা আমরা ফ্রিকোয়েন্সিতে নিয়ে গেলাম। এখন ফ্রিকোয়েন্সি মান কত দেওয়া আছে, 8 কিলো হার্টজ মানে 8,000 হার্টজ, তাই না? তাহলে কে ইন্টু 8,000। এখন এটা হলো আমার জিগজ্যাগ কার্ভের ঢাল, আর আমার গিভেন সিগন্যালের ঢাল হলো 200 পাই। তাহলে দুইটা কি, দুইটা সমান করতে হবে, দুইটা এইটা ঢাল আর ওইটা ঢাল সমান হলে এই দুইটা ঢালকে ইকুয়েট করতে হবে। ইকুয়েট করলে যে মানটা বেরোবে এখান থেকে সেটা হলো কে অপটিমামের মান। কে অপটিমাম, কে এর মান বেরোবে, সেই কেটাই হচ্ছে কে অপটিমাম। তার পরিমাণ হচ্ছে পাই বাই 40। পাই বাই 40 ইউনিট দেওয়া নাই, ইউনিট কেউ ভোল্ট দিতে পারে, কেউ অ্যাম্পিয়ার দিতে পারে, কেউ ওয়াট দিতে পারে, যে কোনো একক ইউজ করতে পারে, বাট মানটাই হলো আমার কাছে ইম্পর্টেন্ট, যেহেতু আমি সিগন্যালের মধ্যে কোনো ইউনিট ইউজ করি নাই। এটা ভোল্টেজ না, কারেন্ট না, অ্যাম্পিয়ার না, কি পাওয়ার, কোনোটা যদি ইউজ করি নাই, কাজে এখানে ইউনিটটা ইমমেটেরিয়াল। আমার শুধু অপটিমাম সাইজ কে এর মান এটুকু আমার যথেষ্ট। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার স্যার। তাহলে কিন্তু এখানে একটা মানে ভালো একটা পয়েন্ট আছে, পয়েন্টটা একটা কিন্তু মনে রাখতে হবে এখানে, যে আমার স্টেপ সাইজ বড় হলে কি অবস্থা হয়, স্টেপ সাইজ ছোট হলে কি অবস্থা হয়, স্টেপ সাইজ বড় হলে কি অবস্থা হয়, এই যে ছোট অবস্থা, করতে হয়, ছোট হলে কি অবস্থা হয়। বড় তাহলে করতে হয় স্যার। দুইটা কিন্তু ঝামেলা, আমি বড় ছোট হলে বড়, বড় হলে ছোট গেলে মানে এই ধরনের কথা আমরা বলতে পারবো না। বড় হলে ছোট, ছোট হলে বড় এভাবে বলতে পারবো না, আমাদের কি করতে হবে, অপটিমাম নিতে হবে। বড় হলে এক সমস্যা, যেখানে ছোট হলে যেন আরেক সমস্যা, সেখানে আমার অপটিমাম সাইজ দিতে হবে। যেহেতু বড় হলে এক প্রবলেম হচ্ছে, ছোট হলে আরেক প্রবলেম, তাহলে অপটিমাম সাইজ, তো অপটিমাম সাইজ বের করতে গেলে কি করতে হবে সেটা আমার মনে রাখতে হবে। অপটিমাম সাইজ করতে গেলে আমাকে এই যে এই ফর্মুলা ফলো করতে হবে, যে দুইটা ঢালকে সমান করতে হবে। দুইটা ঢাল যদি সমান হয় তাইলেই শুধুমাত্র আমি অপটিমাম সাইজ, অপটিমাম স্টেপ সাইজ আমরা এখান থেকে পেতে পারি। এবং সেই ক্ষেত্রে এত পরিমাণ জিগজাগ হবে না, এই যে জিগজাগ যে এত বেশি পরিমাণ হয়েছে, এই জিগজাগটা এত হবে না। আবার ওই স্লোপ ওভারলোড ডিস্টরশন হবে না, একটা স্লোপ ওভারলোড ডিস্টরশন ছিল যে সিগন্যালকে ফলো করতে পারতেছে না, সেটাও হবে না। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে আপনাদের, সিকোয়েন্সটা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে। এই জিগজ্যাগ কার্ভটা কিন্তু আউটপুটের কার্ভ, ঠিক আছে, আউটপুটের, লালটা হলো ইনপুটের। ঠিক আছে, তো আমরা আরো 15 মিনিট ক্লাস নিব ব্রেকের পর, ব্রেক 15 পর্যন্ত, স্যার 10:50। আমাদের ওই যে নেক্সট উইকে কি কোনো ভাইবা আছে, আই মিন ফ্রাইডেতে বা কুইজ? না, কুইজ হবে শুধু, কুইজ মাল্টিপল চয়েস, ইনিশিয়ালি হবে না, ইনিশিয়ালি ভাইবা পরে হবে, মাল্টিপল চয়েস হবে। আচ্ছা, ওটা কি আগামী, স্যার দুইটা স্লাইডের উপর, মানে হ্যাঁ আমাদের প্রথম দুইটা প্রথম ইনফরমেশন দুইটা থিওরি আর স্লাইডের হলো উপর? পিসিএম এর উপর। আচ্ছা, কুইজ হবে নেক্সট ফ্রাইডে। ওকে স্যার। তাহলে আমাদের নেক্সট স্লাইডে আমাদের 15 থেকে শুরু হবে, 15-এ আমরা যাই দেখি, এটা গেল, আমাদের নেক্সট কিছু আগেই রাখতে হবে। ঠিক আছে, ব্রেক।
হুম হুম, ঠিক আছে। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। আমি আবার পিসিএম বাই করলাম। পিসিএম এর মধ্যে তিনটা স্টেপ আছে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং, ঠিক আছে। এর লাস্টে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হলো লাইন কোডিং, ঠিক আছে। লাইন কোডিং, লাইন কোডিং কিন্তু পিসিএম এর অংশ না। লাইন কোডিং নিজে একটা চ্যাপ্টার, নিজে একটা সিস্টেম, যেটা কি কাজ করে, যেটা করে হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করলে সেটা কিন্তু আলটিমেটলি আমার একটা ইনফরমেশন আকারে থাকে। সেটা হলো কম্পিউটারের আমার বাইনারি ইনফরমেশন। সেই ইনফরমেশনটাকে আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে সিগন্যালে রূপান্তরিত করতে হবে। ইনফরমেশন টু সিগন্যাল, যখন আমি ইনফরমেশন টু সিগন্যালে রূপান্তরিত করতে চাই, তখন আমার লাইন কোডিং এর কনসেপ্ট আসে। মানে লাইন, একটা লাইন দিয়ে যেতে গেলে কি আমার 1010 যেতে পারবে না, এই লজিক লেভেল আমার যেতে পারবে না, আমাকে একে ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যালে আমাকে রূপান্তরিত করতে হবে। এবং সেই কাজটাই করে হচ্ছে লাইন কোডিং। তার মানে আমার একটা অ্যানালগ ইনপুট, আমি ভয়েস একটা সিগন্যাল দিলাম, সেই সিগন্যালটাকে ডিজিটাইজ করা হলো, ডিজিটাইজ করে সেটাকে কোডিং করা হলো। তাহলে কোডিং করলে আমি কি পাবো, তার একটা রিপ্রেজেন্টেশন, বাইনারি রিপ্রেজেন্টেশন পাবো। এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা কিন্তু তার দিয়ে যাবে না। এই বাইনারি রিপ্রেজেন্টেশনটাকে তার দিয়ে যেতে হলে একে করেসপন্ডিং ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করতে হবে। আর এই ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে কে করে হচ্ছে, কে করে, লাইন কোডিং সিস্টেম। লাইন সেই কোড লাইন, সিস্টেম। লাইন কোডিং হলো এটা। অনেক সময় আমি দেখেছি, কতবার অনেকে জিজ্ঞেস করলে যে আসলে পিসিএম এর স্টেপ কয়টা, সে বলে 4টা, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং এন্ড লাইন কোডিং। হ্যাঁ, লাইন কোডিং সহ হয়ে যায়। লাইন কোডিং কিন্তু ওটা না। লাইন কোডিং হচ্ছে আমার এইটা, এই যে যেটা দেখানো হচ্ছে। কোনটা দেখানো হচ্ছে, দূর ওইটা কোনটা আসলো, এখনো তো পিসিএম এ আছি নাকি, না ঠিক আছে, এটা দেখলে বুঝবো। দিস ইজ দ্য লাইন কোডিং এর বেসিক থিম। যে আমার বাইনারি ডাটা 10 ডাটা আছে, যেটা পিসিএম আমাকে দিয়ে থাকে। একটা পিসিএম পাসকোড মডুলেটর কি করে, একটা বা যে কোনো আরবিটারি সিগন্যালকে, একটা কন্টিনিউয়াস সিগন্যাল বা অ্যানালগ সিগন্যালকে একটা ডিজিটাল ফরম্যাটে আমাকে প্রোভাইড করে, 0101 এর ফরম্যাটে প্রোভাইড করে। সেই ফরম্যাটটাকে করসপন্ডিং সিরিয়াল পালসেস, 0 এর জন্য এক ধরনের পালস, 1 এর জন্য এক ধরনের পালস, যে পালস গুলা রূপান্তরিত করে, সেই পালস গুলাকে বলতেছে লাইন কোডিং। এবং সে লাইন কোডিং কি কাজটা করে, এইভাবে কাজ করে যে আমার এই হলো কম্পিউটারের মধ্যে হলো ডিজিটাল ডাটা, পিসিএম যে কাজটা করে একটা বাইনারি ডাটা প্রডিউস করে, যেটাকে বলতেছে ডিজিটাল ডাটা। এবং সেটাকে করেসপন্ডিং তারের মধ্যে দিয়ে বা ওয়্যারলেস বা ওয়্যারলেস হতে পারে, ওয়ার্ড হতে পারে, যে কোনোখানে যেতে গেলে তাকে করেসপন্ডিং ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তরিত করতে হবে, যেটাকে ডিজিটাল সিগন্যাল বলতেছে। সে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। তাহলে এই যে সিগন্যালের শেপ গুলা কিরকম হবে, এই যে ডিজিটাল সিগন্যাল, তার শেপ গুলা কেমন হবে, 0 হলে কিরকম শেপ হবে, 1 হলে কিরকম শেপ হবে, সেই বিষয়টা ডিল করা হচ্ছে আমাদের লাইন কোডিং সিস্টেম। লাইন কোডিং এবং ডিকোডিং। লাইন কোডিং হচ্ছে ইনপুট থেকে যখন কম্পিউটার, একটা সেন্টার কম্পিউটার থেকে আমি রিসিভারে পাঠাইতে যাব, সেখানে আমার ইলেকট্রিক সিগন্যাল রূপান্তরিত করতেছে। আবার রিসিভার সাইডে কি করতেছে, সেই ইলেকট্রিক সিগন্যাল থেকে আবার করেসপন্ডিং কি বাইনারি ডাটাতে রিকনভার্ট করতেছে, করে আমার রিসিভারে সেটা প্রোভাইড করতেছে। তার মানে একবার কোডিং করতেছে, একবার ডিকোডিং করতেছে। দিস ইজ দ্য মেইন থিম অফ লাইন কোডিং। মানে লাইনের সিগন্যালে রূপান্তরিত করা, লাইনে যে ধরনের সিগন্যাল যায় সেই ধরনের সিগন্যালে রূপান্তরিত করা। কাকে রূপান্তরিত করবে, ডিজিটাল ডাটাকে বা ডিজিটাল ইনফরমেশনকে করসপন্ডিং ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করাটাই হচ্ছে লাইন কোডিং এর কাজ। শেপ কেমন হবে, সাইজ কেমন হবে, সেটা করতে গেলে আমরা একটা ফাংশন ইউজ করছি এখানে, জেক্সটি ইজ ইকুয়াল টু সামেশন অফ এ কে পি, একটা ফাংশন টি মাইনাস কে টিবি। সেখানে দুইটা জিনিস আছে, একটা এ আছে এ কে, আর একটা আছে ফাংশন পি, যেটা পিটি হিসাবে আমরা বলতেছি। তাহলে একটা হলো এ কে, একটা হলো পিটি। এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আছে, একটা হলো মাল্টিপ্লায়ার এ কে, আর পিটি হলো একটা ফাংশন। তার মানে দুইটা প্যারামিটারের চেঞ্জ করে আমরা সিগন্যালের বিভিন্ন রকমের শেপে আমরা রূপান্তরিত করতে পারি। তো প্রথমে যদি আসে এ কে বা এটা, সেটাকে বলতেছে সিম্বল ম্যাপিং ফাংশন। এ কে দিয়ে যখন আমি ডিল করি,
সেটাকে বলতেছে সিম্বল ম্যাপিং ফাংশন। আর পি দিয়ে যখন করব তখন কি করব, তখন সেটাকে বলবে পালস শেপিং ফাংশন বা পালস শেপিং ফাংশন, সেটাকে আমি বলবো। এটা হলো পালস সিম্বল ম্যাপিং, একটা হলো পালস শেপিং। তো দুইটা আবার আলাদা আলাদা বর্ণনা করে এরা আবার একসাথে কাজ করবে, মানে দুইটা একই সাথে এক্স এর দিকে কেমন হবে, ওয়াই এর দিকে কেমন হবে সেটা ডিটারমাইন করবে। তো আমরা সিম্বল ম্যাপিং ফাংশনে থাকি একে সাপেক্ষে যখন আমি দেখি তখন আমার একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল তিন রকম হতে পারে। একটা হলো ইউনিপোলার। ইউনিপোলারে কি বলতেছে, যখন আমার বাইনারি শূন্য তখন কোনো পালস থাকবে না, তখন লাইনে কোনো পালস থাকবে না। যদি 1 হয় তাহলে আমার কি হবে, তাহলে একটা ডিজিটাল পালস থাকবে। 1 এর জন্য একটা পালস থাকবে, 0 এর জন্য কোনো পালস থাকবে না। আর পোলারে কি বলতেছে, পোলারে বলতেছে যে আমার হচ্ছে যদি 1 হয় তাহলে একটা পজিটিভ পালস থাকবে, যদি 0 থাকে তাহলে একটা নেগেটিভ ভোল্টেজ থাকবে, মানে একটা পজিটিভ পালস থাকবে একটা নেগেটিভ পালস থাকবে, এখানে 0 থাকবে না। পোলার মানে আইদার পজিটিভ পালস থাকবে অথবা নেগেটিভ পালস থাকবে, 1 হলে পজিটিভ পালস, 0 হলে নেগেটিভ পালস। আর বাইপোলারে কি বলতেছে, বা বাইপোলার আরেক নাম হচ্ছে অল্টারনেট মার্ক ইনভার্সন। অল্টারনেট মার্ক ইনভার্সন, সেখানে যেটা আছে সেটা হচ্ছে 0 থাকলে 0ই থাকবে, মানে আমার যদি বাইনারিতে 0 থাকে তাহলে আমার 0 ভোল্টেজই থাকবে, এখানে কোনো ভোল্টেজ আপ ডাউন করবে না। কিন্তু 1 থাকলে, প্রথম 1 থাকলে সেটা প্লাস ভোল্টেজের দিকে যাবে, এরপরে যদি আরেকটা 1 আসে, তার সিকোয়েন্সের মধ্যে যদি আরেকটা 1 আসে তাহলে সেটা নেগেটিভ দিকে যাবে, তারপরে যদি কোনো 1 থাকে সেটা পজিটিভ দিকে যাবে। তার মানে একবার পজিটিভ ভোল্টেজ, তারপর একবার নেগেটিভ ভোল্টেজ, তারপর একবার পজিটিভ ভোল্টেজ, তারপর একবার নেগেটিভ ভোল্টেজ, এইভাবে চলতে থাকবে। মাঝখানে 0 যাই থাক না কেন ওটা কোনো সমস্যা নেই। তার মানে পর পর যে 1 আসবে তাদের ভোল্টেজ অল্টারনেট হবে। এটা হলো বাইপোলার। এর জন্য একে বলতেছে অল্টারনেট মার্ক ইনভার্সন। তার মানে প্রত্যেকটা 1 অল্টারনেট 1 এর জন্য আমার শেপটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এটা ওয়াইয়ের দিকে কি পরিমাণ আপ ডাউন করবে কি করবে না সেটা আমরা দেখলাম। এখন আমাদের পালস শেপিং যেটা সেটা এক্স এর দিকে দেখব। এখন ওয়াইয়ের দিকে দেখলাম, এক্স এর দিকে হলো পালস শেপিং ফাংশন যেটা আছে পিটি, সেটা আমার ডিফাইন করব। সেটা কি বলতেছে, নন রিটার্ন টু জিরো, দ্য পালস অকুপাইজ দ্য ফুল ডিউরেশন অফ এ সিম্বল। তার মানে হচ্ছে একবার পালস যখন উপর দিকে উঠবে সেটা নামবে না, সেটা নিচের দিকে নামবে না, পুরা ডিউরেশন এই পালসের জন্য যতটুকু সময় বরাদ্দ আছে সেই বরাদ্দকৃত সময় পুরা সময় ধরেই এই পালসটা সেখানে অবস্থান করবে। এটা হলো নন রিটার্ন টু জিরো। আর যদি রিটার্ন টু জিরো বলি তাহলে বলতে হবে যে পালস অকুপাইজ হাফ অফ দ্য ডিউরেশন, তার মানে উপরে উঠলে সে অর্ধেক সময় ধরে থাকবে এবং তারপরে সে নিচে নেমে আসবে, অর্ধেক সময় থেকে সেই পালসটা নিচে নেমে আসবে, রিটার্ন টু জিরো, জিরোতে রিটার্ন করবে সে, জিরো থেকে সে উঠলো আবার জিরোতে সে রিটার্ন করবে। আর ম্যানচেস্টার যেটা বলতেছে স্প্লিট ফেজ, সেটা হলো 0 এর জন্য একরকম হবে, 1 এর জন্য একরকম হবে। 1 এর জন্য হলো পজিটিভ হাফ হলো প্লাস থাকবে, নেগেটিভ হাফ মাইনাস থাকবে, মানে অর্ধেক হচ্ছে প্লাস হাফ, অর্ধেক প্লাস ভোল্টেজ থাকবে, অর্ধেক মাইনাস ভোল্টেজ থাকবে। আর 0 এর জন্য হচ্ছে প্রথমে মাইনাস হাফ ভোল্টেজ থাকবে, সেকেন্ড হাফ থাকবে প্লাস ভোল্টেজ। তার মানে একটা ইন্টারভেলকে দুইটা ভাগে ভাগ করতে হবে। 1 এর জন্য হচ্ছে প্রথম অর্ধেক প্লাস, পরের অর্ধেক হচ্ছে মাইনাস। আর 0 এর জন্য হচ্ছে প্রথম অর্ধেক হচ্ছে মাইনাস, পরের অর্ধেক হচ্ছে প্লাস। এইভাবে যদি আমি কোডিং করি বা 1-0 রেসপেক্টে যদি আমি ম্যাপিং করি, আমার করেসপন্ডিং ডিজিটাল সিগন্যালটা বের করি, তাহলে সেটাকে বলতেছে ম্যানচেস্টার কোডিং বা স্প্লিট ফেজ কোডিং সিস্টেম। তাহলে আমরা ছবি দেখি, ছবি দেখলে আরো ক্লারিফাই হবে। তো দিস ইজ দা বাইনারি স্ট্রিম 1101000001। এটা হলো বাইনারি ডাটা আছে এবং সেটা বলতেছে 1 থাকলে মার্ক, 0 থাকলে স্পেস। এটা হলো অরিজিনাল সেই আমরা প্রিভিয়াসলি যে কনভেনশন ইউজ করা হয়েছে সেই টেলিগ্রাফের যুগে, টরে টক্কা ইউজ করা হয়েছে টেলিগ্রাফের যুগে, তখন এই মার্ক স্পেস এগুলি ইউজ করা হতো, এখন আর এগুলি ইউজ করা হয় না। তা আমরা দেখি যে কোন ধরনের ফাংশন বা ম্যাপিং ফাংশন বা শেপিং ফাংশন কিভাবে কাজ করে। তা আমার ইউনিপোলার নন রিটার্ন টু জিরো। ইউনিপোলারে কি বলে, ইউনিপোলারে বলে একবার যখন ভোল্টেজ উপর উঠবে সেটা নামবে না, পুরো সময় ধরে থাকবে, তাই তো ইউনিপোলার। নন রিটার্ন টু জিরো, নন রিটার্ন টু জিরো মানে হচ্ছে যে 1 এর জন্য প্লাস হবে, 0 এর জন্য 0 থাকবে। ইউনিপোলার হলো 1 এর জন্য প্লাস ভোল্টেজ হবে, 0 এর জন্য 0 ভোল্টেজ থাকবে। আর নন রিটার্ন টু জিরো হচ্ছে একবার যদি উপরে উঠে ওই সময় ধরে
সে ওইখানে থাকবে, ওইখান থেকে নামবে না। তাহলে আমার 1 এর জন্য কি করলো, সে প্লাস ভোল্টেজ হলো, পুরা সময় ধরে রইলো। আরেক 1 এর জন্য পুরা সময় ধরে রইলো, 0 এর জন্য 0, 1 এর জন্য উঠে গেল, পুরা সময় ধরে রইলো, 0 এর জন্য 0, আবার যখন 1 আসলো পুরা সময় ধরে রইলো। ঠিক আছে, এ ইউনিপোলার নন রিটার্ন টু জিরো। তাহলে এর করেসপন্ডিং সি দেখি, সিতে হলো ইউনিপোলার রিটার্ন টু জিরো, উপরেরটা হলো ইউনিপোলার নন রিটার্ন টু জিরো, আর সি হচ্ছে ইউনিপোলার রিটার্ন টু জিরো। তো এখানে কি হচ্ছে, এখানে 1 এর জন্য উপরে উঠতেছে ঠিকই, 1 এর জন্য প্লাস ভোল্টেজ হবে, বাট অর্ধেক সময় পরে সে কি করবে, জিরোতে নেমে আসবে। তার মানে প্রথম 1 এর জন্য উঠলো সে, অর্ধেক সময় পরে আবার নিচে নেমে আসলো, দ্বিতীয় 1 এর জন্য আবার উঠলো, অর্ধেক সময় পরে আবার নিচে নেমে আসলো, আর 0 এর জন্য সে 0ই থাকবে যেহেতু ইউনিপোলার। আবার 1 এর জন্য উপরে উঠলো, অর্ধেক সময় পর নিচে নেমে আসলো, আবার একটা 1 পেলো, সেটা অর্ধেক সময় উপরে উঠলো, আবার নিচে নেমে আসলো। ঠিক আছে, তাহলে ইউনিপোলার রিটার্ন টু জিরো। এখন পোলার নন রিটার্ন টু জিরো, বি নাম্বার। পোলারে কি বলতেছে, পোলারে বলতেছে তোমার প্রথম 1 হইলে প্লাস ভোল্টেজ, পোলারে কি প্লাস 1 হইলে প্লাস ভোল্টেজ, 0 হইলে মাইনাস ভোল্টেজ, 1 হইলে প্লাস ভোল্টেজ, 0 হইলে মাইনাস ভোল্টেজ। আর নন রিটার্ন টু জিরো মানে এটা একবার প্লাসে বা মাইনাসে যেখানে যাক সেটা জিরোতে ব্যাক করবে না, পুরো ডিউরেশন ধরে সেই জায়গায় থাকবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে পোলার নন রিটার্ন টু জিরোতে যখন 1 হইতেছে প্লাস ভোল্টেজে যাইতেছে এতে পুরা সময় ধরে থাকতেছে, পরবর্তী 1এও পুরা সময় ধরে থাকতেছে, আবার 0 যখন হচ্ছে তখন মাইনাস ভিতে গিয়ে পুরা সময় জায়গায় ধরে আছে, পুরা সময় ধরে আছে, আবার প্লাসে যাচ্ছে আবার পুরা সময় ধরে আছে, আবার মাইনাসে যাচ্ছে, 0 থাকলে মাইনাস মাইনাস, আবার 1 এ হলে প্লাস, এইভাবে থাকতেছে। তার মানে প্লাস মাইনাসে অল্টারনেট করতেছে। এখন ডিতে যাই, বাইপোলার রিটার্ন টু জিরো। বাইপোলার, বাইপোলারে কি বলে, বাইপোলারে কি বলে যে 0-তে 0 থাকবে, আর 1 আসলে একবার পজিটিভ একবার নেগেটিভ হবে। বাইপোলার আগে আসেন, রিটার্ন টু জিরো পরে। বাইপোলারে হচ্ছে 0-তে 0 থাকবে, 0 থাকলে কোনো ভোল্টেজ থাকবে না, লাইনে লাইনে কোনো ভোল্টেজ নাই। ঠিক আছে, জি, বাইপোলার হলো 0-তে কোনো ভোল্টেজ থাকবে না, জিরোই। কিন্তু একটা 1 আসলে প্রথম 1-এ প্লাস যাবে, দ্বিতীয় 1-এ মাইনাসে তারপর যাবে, পরের 1-এ মাইনাসে প্লাসে যাবে। যাবে, তারপরের 1-এ মাইনাসে যাবে। এটা হলো বাইপোলার। আর রিটার্ন টু জিরো কি জি, জি। বলতেছে, রিটার্ন টু জিরো বলতেছে যদি সে যেদিকেই যাক না কেন সে অর্ধেক সময় পরে আবার জিরোতে চলে আসবে। প্লাসের দিকে গেলে অর্ধেক সময় পরে সে আবার জিরোতে চলে আসবে, মাইনাসের দিকে গেলে অর্ধেক সময় পরে আবার জিরোতে চলে আসবে। এটা তার মানে জিরোতে সে ব্যাক করবে সামহাউ। ঠিক আছে, তাহলে আমরা তাই দেখতে পারতেছি যে 1 এর জন্য প্লাস হাফে একটা ভোল্টেজ গেল, অর্ধেক সময় পরে আবার জিরোতে চলে আসলো, আবার পরের 1 এর জন্য কি মাইনাসের দিকে যাবে, যেহেতু অল্টারনেট মার্ক ইনভার্সন বাইপোলার রিটার্ন নন রিটার্ন টু জিরো, সে মাইনাস ভি এ গেল, আবার অর্ধেক সময় পর সে জিরোতে চলে আসলো, জিরোর জন্য জিরোই থাকলো, পরবর্তী প্লাসের জন্য কি, যেহেতু আগেরটা মাইনাস পরেরটা আবার প্লাস চলে গেল, তারপরে আবার মাইনাস, এইভাবে চলবে। আর ম্যানচেস্টার একটা অদ্ভুত নিয়ম, সেটা হলো যে 1 এর জন্য হচ্ছে একটা ডিউরেশনের অর্ধেক হচ্ছে প্লাস হাফ, পরের হাফ হচ্ছে মাইনাস হাফ, আর 0-র জন্য হচ্ছে প্রথম হাফ হলো মাইনাস, পরের হাফ হলো প্লাস, মানে 1-এ যেটা দেবো তার উল্টা। তাহলে এখানে আমি যদি 1 দেখি, 1 এর জন্য প্রথম হাফ হলো পজিটিভ, দ্বিতীয় হাফ হলো নেগেটিভ, আবার 1 এর জন্য প্রথম হাফ হলো পজিটিভ, দ্বিতীয় হাফ হলো নেগেটিভ, 0-র জন্য প্রথম হাফ হলো নেগেটিভ, পরের হাফ হলো পজিটিভ, আবার 1 এর জন্য প্রথম হাফ পজিটিভ, দ্বিতীয় হাফ নেগেটিভ, আবার 0-র জন্য প্রথম হাফ নেগেটিভ, পরের হাফ পজিটিভ, 0-র জন্য প্রথম হাফ নেগেটিভ, পরের হাফ পজিটিভ, আবার 1 এর জন্য প্রথম হাফ পজিটিভ, পরের হাফ নেগেটিভ, এইভাবে সিগন্যালটা ক্যারি করবে। এটাকে জন্যকে স্প্লিট ফেজ বলে। স্প্লিট ফেজ একটা ফেজকে, একটা ডিউরেশনকে সে দুইটা ভাগে ভাগ করতেছে, স্প্লিটিং করতেছে, করে হাফ প্লাস বা মাইনাস সে রাখতেছে। জি স্যার, বুঝছি। ঠিক আছে, স্যার একটু কোশ্চেন ছিল। জি বলে। স্যার প্রথমটা যেটা ইউনিপোলার নন রিটার্ন জিরো যেটা, জি, তো এইটা তো স্যার লাস্টে তো মানে জিরো, ওটা তো জিরোতেই সেট করলো না কোনটা? লাস্টের ওটা লাইনটা, মানে তো নন জিরো বলছে কিন্তু সবই তো জিরোতেই সেট করছে। হ্যাঁ জি, এই নম্বরটা স্যার। একেরে জি জি এ জি নন রিটার্ন টু জিরো মানে হচ্ছে সে জিরোতে আসবে না।
কিন্তু আর স্যার এর সাথে সি যান আপনি, দুইটা মিলান আপনি, এর সাথে সি, এটা ইউনিপোলার এটা ইউনিপোলার, আপনার তো সমস্যা নেই জি জি নাকি? সমস্যা হচ্ছে সেই শেপিং এর ক্ষেত্রে। এটা হলো নন রিটার্ন টু জিরো, এটা হলো রিটার্ন টু জিরো। রিটার্ন টু জিরো হলে কি হবে, অর্ধেক সময় পরে নিচে নেমে আসবে, আর এটা অর্ধেক সময় পরে নিচে নামবে নেই। কিন্তু আছে লাস্টে একদম লাস্টে স্যার লাস্টে কোথায়? এই যে হ্যাঁ ওখানে স্যার লাস্টের লাইনটাতে এ নম্বর লাস্টের লাইনটাতে এটা তো জিরোতে এটা মিললো না। জি এটা তো ওয়ান এর জন্য, ওয়ান এটা। ওটা তো 1 এর কাজ মানে শেষ, বলছে যে এরপর আবার জিরোতে নিচের চলে দিকে আসছে। স্যার আবার জিরোতে আবার ব্যাক করছে, এটার কথা বলছে। জিরোতে যে ব্যাক করলো স্যার, সেই মানে ডিউরেশনে তো স্যার ব্যাক করে 1 না, জিরো যেহেতু ব্যাক করবেই, তার তাহলে যে মাঝখানে, বললো যে নন নন মাঝখানে করছে কিনা সেটা আপনি দেখেন, না স্যার মাঝখানে করছে মাঝখানে কিনা। করেনি। আপনি তো ফুল ডিউরেশন থাকবে, এটা হলো নিয়ম। আচ্ছা, আচ্ছা। ওয়ানের জন্য বরাদ্দকৃত সময় যে ডটেড লাইনের মাঝখানের বরাদ্দ সময় হলো তার জন্য। ও বুঝতে পারছি স্যার, কিন্তু ফাইনালি জিরোতে করবে বাট মাঝখানে করবে না, এটাই তো কথা না? হ্যাঁ, মাঝখানে যাবে না। ও স্যার ঠিক আছে, ক্লিয়ার স্যার। আপনি পরে নাই দেখে বুঝতেছেন এরকম, আর পরে যদি ওয়ান থাকতো তাহলে একই পজিশনে থাকতো, পরে যদি জিরো জি। হইতো তাহলে এটা আপনি কি করবে, আমি তো জানি না। শেষ, শেষ মানে আচ্ছা। ফিরে আসবে না। জি জি আপনি বুঝতে ধরেন আর পারছি, নাই, আর না থাকলে কি লাইনে কি ভোল্টেজ থাকবে? বুঝতে ধরেন পারছি আর ডেটাই নেই আমার, স্যার লাস্টে এটা জিরো থাকতে হলে কি হতো স্যার? অনের পর জিরো থাকতে হলে লাইনটা কি হতো স্যার? জিরোই থাকবে, জিরোতে থাকবে। মানে ওই সেট বিন্দু মানে সামনে এক ধাপ আগাবে কিন্তু উপর দিকে তো উঠবে না। কোনটার নিচের ক্ষেত্রে? দিকে যাবে এর ক্ষেত্রে, জিরো বির থাকবে। ক্ষেত্রে না সির ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে? এর ক্ষেত্রে এ তো ভেরি সিম্পল, এ তো কোনো কিছুই না। সমস্যা হ্যাঁ। হলো সি ডি আর ই নিয়ে। না আপনি স্যার এ নিয়ে কনফিউশন করতেছেন কেন? না এ স্যার হলে ওই ওয়ান হইলে এর প্লাস তো ভোল্টেজ, simple। জিরো হইলে জিরো, এটা কনফিউশনের কি আছে? না স্যার মানে বলতে চাচ্ছি যে স্যার এটা যেমন লাস্টে অন আছে দেখে উপর দিকে গেল, তারপর হ্যাঁ, আবার কি নিচে ব্যাক করছে। আরে তো সে যদি পালস লাস্টে, থাকবে না, একটা পালস আপনি হ্যাঁ আঁকবেন হ্যাঁ না, ডিউরেশন একটা পালস আঁকবেন না, কন্টিনিউটি থাকলে অবশ্যই। যে প্রথম দুটো ওয়ান আছে বলে আপনি আঁকেন নাই, একসাথে দিয়ে দিয়েছেন, পালস আপনি আঁকবেন না, জি স্যার আমি সেটাই নাকি বলতে আঁকবেন চাচ্ছি। না? না আমি পালস বলতে আপনাকে চাচ্ছি। আঁকতে হবে, আপনি তো ফাঁকা রাখতে পারবেন না। জি স্যার। আঁকতে হবে, আঁকার জন্য এটা আঁকা হয়েছে, ঠিক আছে? জি স্যার। ওটা আপনি রেখে দিতে পারেন না, যেহেতু নাই কিছু। মানে কমপ্লিট করার জন্য অ্যাকচুয়ালি। জি, জি স্যার। জিরো থাকলে আমার জিরোতে থাকবে, ওয়ান থাকলে আবার কন্টিনিউটি থাকবে এখান থেকে, এটা কিছু আসে যায় না, ওটা জি স্যার। মেজর কিছু না। জি স্যার। কারণ এখানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, সেটা হলো বড় বিষয়। তা আমাদের যে দুইটা আমাদের দুইটা মেইন যে ইটা মানে মানে মেজর ইস্যু, সেটা হলো বাইপোলার রিটার্ন টু জিরো, যেটাকে আমরা বলতেছি অল্টারনেট মার্ক ইনভার্সন, আর হলো ম্যানচেস্টার, যেটা ম্যানচেস্টার কোডিং সেটা। কারণ এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের আমরা দেখি যে জিরো লেভেল, এখানে ডিসি লেভেল হলো জিরো, বাইপোলার রিটার্ন টু জিরোতে ডিসি লেভেল হলো জিরো, আর ম্যানচেস্টার কোডিং এ ডিসি লেভেল হলো জিরো। আর অন্য যে কোনো আমরা যদি সি এ বি সি দেখি, এখানে কিন্তু ডিসি লেভেল জিরো না, ডিসি লেভেল জিরো হবে, হইতে পারে সেটা অ্যাক্সিডেন্টালি, বাট নর্মালি এটা ডিসি লেভেল জিরো হবে না। আর নর্মালি ওয়্যার দিয়ে যখন আমরা একটা সিগন্যাল পাঠাই, ওয়্যারলেসে পাঠাই, আমাদের ডিসি লেভেলটা হলো আমাদের সিগন্যাল লসের কারণ। সিগন্যালটা লস হয় মূলত ডিসি লেভেল থাকার কারণে। যদি পুরো একটা পিওর অল্টারনেট কারেন্ট থাকে, তাহলে সেখানে অল্টারনেট সিগন্যাল থাকলে সেখানে আমার কোনো লস হবে না। এর জন্য আমরা এই ডিসিটাকে অ্যাভয়েড করার জন্য নর্মালি আমরা এই অল্টারনেট মার্ক ইনভার্সন, যেটা ডি নাম্বার, এবং ম্যানচেস্টার কোডিং আমরা ইউজ করি। এবং ম্যানচেস্টার কোডিং এ দেখা যাচ্ছে কি জিগজাক অনেকগুলা না, ডি এর চেয়ে ইতে কি ফ্রিকোয়েন্সি বেশি না কম? ডিতে ফ্রিকোয়েন্সি বেশি না ইতে ফ্রিকোয়েন্সি বেশি? স্যার ইতে বেশি স্যার। ইতে বেশি, অনেকগুলা আপ ডাউন জি আছে স্যার। রেসপেক্টিভলি। ডিতে স্যার একদম অনেক কম স্যার, কারণ স্যার এটা তো হাফ ডিউরেশন নিচ্ছে স্যার। এখন আর এটাই জিরোর জন্য তো যদি আমার এইটাই হয় যে ডি আর ই আমার যদি আমি ধরি ডিসি লেভেল জিরো, তাহলে অবভিয়াসলি ডি নাম্বার আমার পছন্দ হবে, কারণ এখানে ফ্রিকোয়েন্সি কম লাগতেছে। যেহেতু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তৈরি করতে বেশি পরিমাণে এক্সপেন্সিভ হয়, হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস গুলো এক্সপেন্সিভ হয় নর্মালি, লো ফ্রিকোয়েন্সি ডিভাইস গুলা এক্সপেন্সিভ কম হয়, এবং হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস গুলা ডিস্টরশনও বেশি হয়। সেই রেসপেক্টে আমরা নর্মালি যদি ডি নাম্বার, বাইপোলার রিটার্ন টু জিরো বা অল্টারনেট মার্ক ইনভার্সন ইউজ করি, তাহলে আমাদের এই সিগন্যালটা আমাদের হচ্ছে চয়েজেবল বা আমাদের প্রিফারেন্সে থাকে। আমরা প্রিফার করি এই ধরনের সিগন্যালকে, যেখানে ডিসি লেভেল থাকবে না কিন্তু ফ্রিকোয়েন্সি লেভেল অনেক কম থাকবে। কিন্তু ম্যানচেস্টার কোডিং এর ক্ষেত্রেও কিন্তু আমার ডিসি লেভেল জিরো, যদি আমি যোগ করি সবগুলা পালসের, আমি শূন্য পাবো এখানে।
বাইপোলার আমি সবগুলা শূন্য পাবো, কিন্তু অন্যগুলা আমার কোনগুলা পুরাপুরি থাকবে ডিসি, কোনগুলা হয়তো একটু কম থাকবে অন্য শেপে। তাহলে এই ক্ষেত্রে ডিসি লেভেল চিন্তা করলে আমরা অল্টারনেট মার্ক ইনভার্সন যেটা আছে, এটা হলো একটা অল্টারনেট মার্ক ইনভার্সনের সিগন্যাল, অল্টারনেট মার্ক ইনভার্সন, যে প্রত্যেকটা ওয়ানের জন্য অপোজিট, এই ওয়ানের জন্য প্লাস হলে এই ওয়ানের জন্য মাইনাস, এই ওয়ানের জন্য প্লাস, এই ওয়ানের জন্য মাইনাস, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করবে, একটা ওয়ান আরেকটা ওয়ানের ভোল্টেজকে ক্যান্সেল আউট করবে। মানে এটার সাথে এটা যোগ দিলে কি, এটা যদি প্লাস হয় এটা মাইনাস ওয়ান, মানে এটার ভিতরের যে জায়গা সেটা হলো প্লাস, এটার জায়গা হলো মাইনাস, এটাকে ক্যান্সেল করবে, এটাকে ক্যান্সেল করবে। তো এইভাবে অল্টারনেট মার্ক ইনভার্সন একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে এখানে ডিসি লেভেল শূন্য করে দিবে। তাহলে এই ধরনের সিগন্যাল আমাদের কমিউনিকেশনের জন্য বেশ ভালো, এখানে লস অনেক কম হবে, সিগনালে লস অনেক কম হবে, এটা আমরা চাই। ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারি তো এই পর্যন্ত থাক, আমরা নেক্সটের দিন আবার দেখব। কোশ্চেন? ওকে স্যার, না স্যার কোনো কোশ্চেন নেই, বুঝতে পারছি। ডিসি লেভেলটা কিন্তু বুঝতে হবে, ডিসি লেভেলটা কি জিনিস, একটা সিগন্যালের ডিসি লেভেল কত, এটা কিন্তু দেখতে হবে। স্যার নেক্সট দিন কি শুরুতেই কুইজ হবে, আর ফ্রাইডেতে ক্লাস কি রাতে হবে নাকি 3টার দিকে হবে? ফ্রাইডেতে দুই টাইমে ক্লাস হবে, যদি স্যাটারডেতে থাকে তাহলে রাত্রে নিব, ঠিক আছে, স্যাটারডেতে অনেকে ছুটি থাকে না, স্যাটারডে হলে রাত্রে নিব। ফ্রাইডেতে নরমালি নেওয়ার চেষ্টা করব 3টার 3টে। সময়, নরমালি নেওয়ার চেষ্টা করবো যদি কোনো কেউ মানে ওরকম সমস্যা না থাকে, ঠিক আছে, সমস্যা হলে অন্য কথা, ঠিক আছে। পরীক্ষা তো শুক্রবারই হবে স্যার, তাই না? জি, ফ্রাইডেতে হবে পরীক্ষা, ডিউটি। স্যার ঠিক এটা আছে, যে 10টা কোশ্চেন 10 মিনিট, এটা কি স্যার মাল্টিপল চয়েস টাইপের থাকবে নাকি এক? মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস। আপনাদের ফাইনালে 15টা থাকবে যদি অফলাইনে অনলাইনে পরীক্ষা হয়, 15টা থাকবে 10 মিনিটে, কাজে এখানে 10টা 10 মিনিটে মানে গুড, ইটস এ কনভিনিয়েন্ট টাইম, ইটস এ গুড কনভিনিয়েন্ট টাইম, সমস্যা নেই, ঠিক আছে। আমাদের কি গুগল ফর্ম বা কোনো একটা ফর্ম পরীক্ষা দিতে হবে নাকি? জি, গুগল ফর্ম, আপনাদের ক্লাস আছে, ক্লাসে আপনারা, ক্লাসে যদি কেউ না থেকে থাকেন আপনারা মেইল করতে পারেন, আমি ক্লাসে ই করে দেবো। গুগল ক্লাসে পরীক্ষা হবে তো, কাজে আপনাদের গুগল ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, কারো যদি কোশ্চেন না থাকে আমি লিভ করি, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সাম কোশ্চেন টাইপ